বাংলাদেশে সাংবাদিকদের নির্যাতন এবং হুমকি থেকে শুরু করে খুনের ঘটনাও ঘটেছে। সাম্প্রতিক বছরগুলোতে সরকারি দপ্তরগুলোতে এমন প্রতিবন্ধকতার কথা সাংবাদিকরা হরহামেশাই বলছেন। কেন্দ্রীয় ব্যাংক, পরিকল্পনা কমিশনের নানান দপ্তর এবং সরকারি অন্যান্য দপ্তরগুলোতে সাংবাদিকদের কখনো কখনো নিষেধাজ্ঞা, কখনো কখনো কড়াকড়ি বেশ আলোচিত হয়েছে। আমরা জানি যে শুধু তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন এবং তাকে কারাবরণ পর্যন্ত করতে হয়েছে, এবং সেটা নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে নানা মহল তাদের খুব অসন্তোষ প্রকাশ করেছেন। আমি আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্যে। বাংলাদেশ কতটা স্বাধীন, বাংলাদেশের মানুষ কতটা স্বাধীন, সাধারণ মানুষ কতটা স্বাধীন, মানুষের অধিকার কতটা আছে, এগুলো নিয়ে নানা রকমের প্রশ্ন থাকতে পারে। কিন্তু এই যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো তুলবার কাজ বা দায়িত্ব যাদের, সেই গণমাধ্যম কতটা স্বাধীন। এদেশে এখন গণমাধ্যমের উপর ঠিক কি ধরনের চাপ দেখা যাচ্ছে? একটা বিষয় আমি দীর্ঘদিন বলেছি বিভিন্ন মহলে, বিভিন্ন অনুষ্ঠানে, যে অনেক রকমের চাপ আছে। একটা তো হলো সংবাদ মাধ্যমের মালিকানা। এটা একটা বড় প্রশ্নের জায়গা যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের মালিক যারা, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ থেকে আমরা একটা স্টাডি গবেষণা করে দেখিয়েছি যে মালিক আসলে কারা, তাদের স্বার্থ কি, রাজনৈতিক সংশ্লিষ্টতা কি, ব্যাংকগুলোর সঙ্গে তাদের কি সম্পর্ক, এবং এটা একটা বড় চাপ। সাংবাদিকটা পলিটিসাইজড হয়ে গেছে, সেটা আরেকটা চাপ। তারা আওয়ামী সাংবাদিক, জাতীয়তাবাদী সাংবাদিকদের নানা রকমের প্রলোভনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, সেটা বিভিন্ন মহল থেকে, সরকারের দিক থেকে, বিভিন্ন প্রতিষ্ঠানের দিক থেকে, ব্যবসায়ীদের দিক থেকে, সেটা আরেকটা সমস্যা। নানা ধরনের আইন কানুন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সেগুলো এক ধরনের চাপ তৈরি করেছে। এক ধরনের সেলফ সেন্সরশিপের মধ্যে সাংবাদিকরা থাকেন। সাংবাদিকরা নানান সুযোগ সুবিধার মধ্যে থাকেন, নানা সুযোগ সুবিধার জন্য নিজেদেরকে অনেকখানি নিয়ন্ত্রণ করেন। এগুলো এক ধরনের চাপ আছে। ফর্মাল ওয়ের বাইরে ইনফর্মাল নানান ভয়ভীতি, সেটা ক্ষমতাসীনদের দিক থেকে, ক্ষমতার বাইরের দিক থেকে, বিরোধী দলের দিক থেকে, প্রভাবশালীদের দিক থেকে, ব্যবসায়ীদের দিক থেকে আছে, সেগুলো কিন্তু এক ধরনের সংকট তৈরি করে। বাংলাদেশে সাংবাদিকদের নির্যাতন এবং হুমকি থেকে শুরু করে খুনের ঘটনাও ঘটেছে। তবে এ ধরনের পরিস্থিতি যে সবখানে বা সকলেই এর মুখোমুখি হচ্ছেন, সেটাও বলা যাবে না। কিন্তু যেখানে এই পরিস্থিতি নেই, সেখানে আবার আছে তথ্য পাওয়া কিংবা সংগ্রহের ক্ষেত্রে এক ধরনের সংকট। তথ্য অধিকার আইন আছে, সেই আইনের মাধ্যমে তথ্য কমিশন থেকে সংবাদ পাওয়ার বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংবাদ পাওয়ার বা তথ্য পাওয়ার অধিকার নাগরিকদের রয়েছে, কিন্তু সেটা অধিকাংশ ক্ষেত্রেই পাওয়া যায় না। আবেদন করলেও মাসের পর মাস যায়, কোনো রেসপন্স কিন্তু পাওয়া যায় না, এবং সেক্ষেত্রে রয়েছে নানা জটিলতা। সাম্প্রতিক বছরগুলোতে সরকারি দপ্তরগুলোতে এমন প্রতিবন্ধকতার কথা সাংবাদিকরা হরহামেশাই বলছেন। কেন্দ্রীয় ব্যাংক, পরিকল্পনা কমিশনের নানান দপ্তর এবং সরকারি অন্যান্য দপ্তরগুলোতে সাংবাদিকদের কখনো কখনো নিষেধাজ্ঞা, কখনো কখনো কড়াকড়ি বেশ আলোচিত হয়েছে। এর সমালোচনা করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলো, জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবেও কখনো কখনো এইসব প্রশ্ন বিভিন্ন আলোচনায় উঠে এসছে। এসব ঘটনায় সাংবাদিকরা তথ্য সংগ্রহে বাধার মুখে পড়েছেন। এখন পর্যন্ত যেসব জায়গায় সাংবাদিকদের ঢুকতে বাধা আসছে, সেখানে কোথাও কিন্তু ভুল নিউজের কারণে এটা হয়নি, বরং তারা একটা জিনিস গোপন রাখতে চেয়েছে, সেটা সাংবাদিকরা প্রকাশ করে দিয়েছে। সে কারণে সাংবাদিকদের অ্যাক্সেসটা বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা জানি যে শুধু তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন এবং তাকে কারাবরণ পর্যন্ত করতে হয়েছে, এবং সেটা নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে নানা মহল তাদের খুব অসন্তোষ প্রকাশ করেছেন। এবং নানামুখী কারণে সরকার বা রাষ্ট্র সংশ্লিষ্ট কোনো তথ্য প্রকাশের ক্ষেত্রে চাপের মুখোমুখি হচ্ছেন অনেক সাংবাদিক। তবে ইদানিং সরাসরি সরকারের সংশ্লিষ্ট নয় এমন চাপও আসছে বলে আমরা বিভিন্ন সাংবাদিকদের কাছ থেকে শুনি। বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর দিক থেকেও এই চাপ ক্রমাগত বাড়ছে। বাংলাদেশের অনেক ব্যবসায়ী গ্রুপ আছে যারা কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় ঋণ খেলাপি, কিন্তু নানা অনিয়মের মাধ্যমে অনেক ব্যবসায়ী ব্যাংক থেকে ঋণের নামে টাকা বের করে নিয়ে যাচ্ছে। এসব ব্যবসায়ী গোষ্ঠী নিয়ে সংবাদ করতে চাইলে নানা ধরনের চাপ আসে বলে সাংবাদিকরা কিন্তু বিভিন্ন সময় অভিযোগ করেছেন। আপনি যখন সংবাদের নিয়ম অনুযায়ী ওই ব্যবসায়ীর মন্তব্য নেওয়ার জন্য যোগাযোগ করবেন, তখন 2-3 মিনিটের মধ্যেই বিভিন্ন এজেন্সি থেকে, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে ফোন কিন্তু সাংবাদিকদের কাছে চলে আসে, এবং
সংবাদপত্র অফিসের সম্পাদক বা দীর্ঘ পর্যায়ে বা শীর্ষ পর্যায়ে ফোন করে বলা হয় যে রিপোর্টটা করা যাবে না। এ ধরনের প্রেশার প্রবল আছে এবং এটা দিন দিন বাড়ছে। আমরা দেখেছি যে অনলাইন ভার্সনগুলোতে যেসব সংবাদ তুলে দেওয়া হয়, জেনুইন সংবাদ, সেগুলোকে একটা পর্যায়ে গিয়ে মিডিয়া আউটলেটগুলো সেগুলো নামিয়ে ফেলতে বাধ্য হয় এবং এটা কিন্তু প্রায় প্রতিনিয়ত ঘটছে। আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যমগুলোর পরিস্থিতি নিয়ে একটি মুক্ত গণমাধ্যমের সূচক তৈরি করে। আপনারা জানেন, এটি আমি আগেও কথা বলেছি, যেখানে বাংলাদেশের অবস্থান হয় 163তম, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। পাকিস্তান, ভারত তো বটেই, এমনকি আফগানিস্তানের নিচে অবস্থান হয় বাংলাদেশের। এর চাইতে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। আমাদের গণমাধ্যম একসময় অত্যন্ত ভাইব্রেন্ট ছিল, স্বাধীনতার পূর্বে বলি, স্বাধীনতার পরে বলি, এমনকি 80-এর দশক 90-এর দশক আমরা সেটা দেখেছি। এছাড়া তথ্য এবং মত প্রকাশের অধিকার নিয়ে কাজ করা বৈশ্বিক সংগঠন আর্টিকেল 19 মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশকে রেখেছে সংকটজনক ক্যাটাগরিতে। কিন্তু এমন অবস্থা কেন তৈরি হলো? বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে জবাবদিহিতার সংকট তৈরি হয়েছে এবং বিষয়টির রাজনৈতিক চেহারা দেখা যাচ্ছে। আমরা অপরাধকে অপরাধ হিসেবে দেখতে পারছি না। এই যে সামগ্রিকভাবে অসহিষ্ণুতা তৈরি হয়েছে, যেটা আসলে দীর্ঘদিন ধরে চলে আসছেন, তাতে আরো রসদ জুগিয়েছেন নিবর্তনমূলক বিভিন্ন আইন। গণমাধ্যমের স্বাধীনতার সূচকে বাংলাদেশের যে অবনমন, তার পেছনে নিবর্তনমূলক আইনগুলোর ভূমিকা রেখেছে বলেই অনেকে মনে করেন, যেটি আমি শুরুতে উল্লেখ করেছিলাম। মানবাধিকার কর্মীরা তা মনে করেন, আন্তর্জাতিক সাংবাদিকদের যে সংগঠন আছে বিভিন্ন, তারাও তাই মনে করেন। বাংলাদেশের বহুল আলোচিত বা বিতর্কিত ডিজিটাল সিকিউরিটি আইন পরিবর্তন করে 2023 সালে নতুন একটি আইন করা হয়, যার নাম দেওয়া হয়েছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার নিরাপত্তা আইন। কিন্তু এই আইনেও সাজা এবং জামিন অযোগ্য ধারা কমানো সহ বেশ কিছু পরিবর্তন আনা হলেও সেটা যথেষ্ট নয় বলেই কিন্তু মানবাধিকার সংগঠনগুলো এবং সাংবাদিকদের সংগঠনগুলো মত প্রকাশ করেছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে যে আইনে বিনা পরোয়ানায় গ্রেপ্তার এবং জব্দ এবং মানহানি, বিশৃঙ্খলা সৃষ্টি সহ বিভিন্ন ধারার অপব্যবহারের সুযোগ থেকে যাওয়া। তবে নতুন আইন হলেও আগের ডিজিটাল সিকিউরিটি আইনের দায়ের হওয়া 7000-এরও বেশি মামলা, যেটা আইনমন্ত্রী নিজে উল্লেখ করেছেন, আছে সাংবাদিকদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে। যেসব মামলা এখনো চলমান বিদ্যমান এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো, সেন্টার ফর গভর্নেন্স স্টাডি সহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে এই মামলাগুলো প্রত্যাহার করে নেবার জন্য বলেছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেবার দাবি জানিয়েছে। তদন্ত করতে বলা হয়েছে যে মামলাগুলো জেনুইন কিনা, সেই তদন্ত করবার জন্য বলা হয়েছে। এবং এ নিয়ে বিভিন্ন সময় সমালোচনাও করেছেন মানবাধিকার সংগঠন এবং সাংবাদিক নেতারা, যেটা আমি উল্লেখ করলাম। এবং বাংলাদেশে কোনো সরকারি দপ্তরে সাংবাদিকদের তথ্য প্রাপ্তি কিংবা প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি এখন বেশ আলোচিত হচ্ছে। এছাড়া তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে উল্টো হয়রানির মুখে সাংবাদিকরা পড়ছেন, এমন অভিযোগ এসছে বিভিন্ন গণমাধ্যমে। তাছাড়া তথ্য অধিকার আইনের তথ্য পেতে প্রায় 30 দিন অপেক্ষা করার বিষয়েও আমি শুরুতেই উল্লেখ করেছিলাম, আপত্তি তুলেছেন গণমাধ্যমের কর্মীরা। এবং ওই 30 দিনের মধ্যে অনেক ক্ষেত্রে কিন্তু তথ্য পাওয়া যায় না এবং তথ্য অধিকার আইনের তথ্য চেয়ে উল্টো হয়রানির মুখে সাংবাদিকরা পড়ছেন, এমন অভিযোগের কথা তো আমরা প্রায় প্রতিনিয়তই শুনছি। যদিও এর আগেও বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে একই রকম আশ্বাস দেওয়ার নজির আমরা দেখেছি। যদিও সে সময় সংবাদ প্রচারের ক্ষেত্রে, সেটা অনলাইনে হোক, টেলিভিশন হোক, পত্রপত্রিকা হোক, প্রচারের কারণে গণমাধ্যম বন্ধ কিংবা অনলাইনে নিউজ পোর্টাল বা কন্টেন্ট ব্লক করার উদাহরণও কিন্তু আমরা দেখেছি। মানহানির বিভিন্ন মামলায় হয়রানি এবং গ্রেফতারের নজিরও কিন্তু আমরা প্রায় সময় লক্ষ্য করি। ফলে সরকারের পক্ষ থেকে মত প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতা কোনো চাপ নেই বলা হলেও অতীত নানা ঘটনার প্রবাহ আমাদেরকে এটাই বোঝায়। সেটার বাস্তবতা কতটা আছে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। অর্থাৎ চাপটা কিন্তু আছে, বাধাটা কিন্তু আছে এবং সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে সরকারি মহল বা ক্ষমতাসীনরা যে উদার নয় সেটা কিন্তু স্পষ্ট।